আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের এর ঠিক আগের টিউটোরিয়ালটাতে দ্রাব্যতা রিলেটেড বিভিন্ন টার্ম সম্পর্কে আমরা জেনেছি। তো দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল থাকে, দ্রাব্যতার সম্পৃক্ত দ্রবণটা কি রকম হয় না হয়, এগুলো নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে। এখন আমরা এই দ্রাব্যতা সংক্রান্ত যে গাণিতিক হিসেব নিকেশগুলো আছে, এগুলো মূলত এই টিউটোরিয়ালে আলোচনা করব। তো এই গাণিতিক হিসেব নিকেশগুলো বুঝতে গেলে কিন্তু এর আগে দ্রাব্যতা যে বেসিক টিউটোরিয়ালটা ছিল এটা তোমাদের একটু বুঝতে হবে, না বুঝলে কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো সরাসরি বোঝা অসম্ভব হবে। তো আমরা একটু প্রথমে দেখি যে এখানে একটা গাণিতিক সমস্যা দেয়া আছে। এই সমস্যাটা অবশ্য সমাধান করা হয়েছিল ওই জায়গায়। তোমরা যারা ওটা দেখেছো তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এখানে বলছে 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 15 গ্রাম পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে, দ্রব্যটির দ্রাব্যতা নির্ণয় করো। এই যে দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, আমরা যদি এককবিহীন দ্রাব্যতা যদি নির্ণয় করতে চাই, বা আমরা যদি এককবিহীন দ্রাব্যতার কোনো গাণিতিক সমস্যা যদি সমাধান করি, তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার প্রয়োজন হোক আর না হোক, তোমাকে দ্রাবকের পরিমাণটা আগে জানতে হবে, যে ওই দ্রবণের মধ্যে দ্রাবক কতটুকু আছে, দ্রাবক কতটুকু আছে। এইটা হচ্ছে জানা তোমার প্রথম কাজ। তো দেখো এখানে এখানে বলছে যে 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এইটা হচ্ছে দ্রবণ। তাহলে দ্রবণ যদি হয় তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু দ্রাবক নয়। তাহলে এই দ্রবণ সমান আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে যে দ্রাবক এবং হচ্ছে দ্রবের যোগফল লিখতে পারবো। আর এখানে একটা দ্রবের পরিমাণটাও দেওয়া আছে। তাহলে দ্রবণ যদি হয় 120 গ্রাম, তাহলে এখানে আমরা 120 লিখতে পাচ্ছি, আর দ্রাবকের পরিমাণটা দেয়া নাই, এটা আমাদেরকে বাইর করতে হবে, এটাই আমাদের মূল কাজ। আর দ্রব্যটা হচ্ছে 15 গ্রাম, এরকম দেওয়া আছে। তার মানে হচ্ছে যে ওরা বলতে চাচ্ছে যে এই যে এখানে যে 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণটা আছে, সেখানে দ্রব্য আছে 15 গ্রাম। আমরা মনে হয় এখান থেকে বলতে পারবো যে তাহলে দ্রাবক কতটুকু আছে। দ্রাবক আছে 120 মাইনাস হচ্ছে 15, দ্যাট ইজ 105 গ্রাম আছে। 105 গ্রাম আছে। এখন এই 120 গ্রাম এটা কিন্তু একটা সম্পৃক্ত দ্রবণ। ও এখানে আরেকটা কথা বলা ভালো, দ্রাব্যতার এককবিহীন গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে যাদের কষ্ট হয়, বা যারা এখনো করেনি তারা তো বুঝবা না কিরকম কষ্ট হয়, তোমাদের যারা করে তারা বুঝে যে কিরকম কষ্ট হয়। তাদের কষ্ট হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে তাদের দুইটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা। তার মধ্যে একটা হচ্ছে যে দ্রবণটা সম্পৃক্ত কিনা, বা সম্পৃক্ত করার জন্য কি করা হতে পারে, বা সম্পৃক্ত অবস্থায় আছে কিনা সেটা বুঝতে না পারা। আর দুই নাম্বারটা হচ্ছে যে দ্রাবকের পরিমাণ যে সর্বদাই যে জানতে হবে সেটা অনুমান করতে না পারা। তাহলে এখানে বলছে যে 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আছে 105 গ্রাম দ্রাবক। তা আমরা জানি যে আমরা দ্রাব্যতা যে রাশিমালাটা পেয়েছিলাম সেখানে ছিল যে এক্স বাই ছিল ডব্লিউ ছিল, আর ইন্টু তোমার 100 ছিল। এখানে যদি একটু সাইড নোট করে দেওয়া হয় তাহলে এভাবে বলা যাবে যে তোমার এক্স হচ্ছে দ্রবের পরিমাণ, দ্রব্য যার পরিমাণ হচ্ছে 15 গ্রাম, আর ডব্লিউ হচ্ছে দ্রাবকের পরিমাণ, দ্রাবক এর পরিমাণ হিসাব করে বের করা হলো 105 গ্রাম। আর দ্রাব্যতা এস, এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এটাই আমাদের কাজ। এস হচ্ছে নির্ণয়। এখান থেকে যদি আমরা এখন হিসেব করি তাহলে লিখতে পারবো যে 15 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে 105, তো ভাগ করলে মোটামুটি 14.28 হয়। এটা এককবিহীন, বা যদি একক লিখতে চাও তাহলে গ্রাম প্রতি 100 গ্রাম পানি, এভাবে করে লিখতে হবে। তাহলে যদি লিখতে চাও গ্রাম একক যদি লিখতে চাও তাহলে কি করতে হবে, এইভাবে 100 গ্রাম প্রতি ইয়া করে লিখতে পারো, না চাইলে কিন্তু ওটা লেখারই প্রয়োজন নাই, শুধু 14.28 লিখলেই হবে। এই হচ্ছে গাণিতিক সমস্যা। এইরকম গাণিতিক সমস্যা এখানে অনেকগুলো দেয়া আছে, একটু ওয়ার্ম আপ করে নিবা। তার মধ্যে থেকে মনে করো যে তোমার এই গাণিতিক সমস্যা যদি সমাধান করতে যাও তাহলে একটু ভিন্ন ধরনের প্রবলেম ফেস করবে। এই জাতীয় প্রবলেমের আমরা বলেছিলাম যে দ্রাব্যতাকে আমরা তিন ভাবে সংজ্ঞায়িত করি, তার মধ্যে আমরা কিন্তু ওইখানে কেবল এক ধরনের সংজ্ঞায় আলোচনা করছি, শুধু এককবিহীন দ্রাব্যতাকে আলোচনা করছি। আরো দুইটা একক আছে, একটা হচ্ছে যে গ্রাম পার লিটার, আর একটা হচ্ছে মোল পার লিটার।
তো এই দুইটা সংজ্ঞা খুব একটা কঠিন না, আমাদের প্রয়োজন যেখানে হবে সেখানে আমরা আলোচনা করব। তো এই অঙ্কটা বাদ দিয়ে বাকি 2 নম্বর 3 নম্বর তোমরা একটু চেষ্টা করতে পারো। এরপর যখন আমরা বাকি দ্রাব্যতার সংজ্ঞা দুটো যখন জানবো তখন এটা একটু চেষ্টা করবে। এখানে আরেকটা প্রশ্ন দেখো, এখানে বলছে, এটা সুন্দর একটা কোশ্চেন ছিল যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লবণের দ্রাব্যতা হচ্ছে 80। এখন কথা হচ্ছে যে এই যে লবণটার দ্রাব্যতা যে হচ্ছে 80, এইটা বলতে কি বোঝায়? তো দ্রাব্যতা 80 বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে এরকম যে তুমি যদি 100 গ্রাম দ্রাবকের মধ্যে, সে 100 গ্রাম দ্রাবক মানে হচ্ছে পানির মধ্যে যদি 80 গ্রাম পরিমাণ যদি দ্রব্য যদি যোগ করো, ঠিক আছে, তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে। কিরকম দ্রবণটা হবে? দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ। এখন কথা হচ্ছে এই সম্পৃক্ত দ্রবণটার আয়তন পরিমাণ তাহলে কত হবে? আয়তন কিন্তু বলা যাচ্ছে না, কারণ গ্রাম তো ভর একক দেওয়া আছে, তাহলে এর পরিমাণটা হবে কিন্তু 180 গ্রাম। তার মানে হচ্ছে যে দ্রাব্যতা 80 এর অর্থ হচ্ছে যে প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে 80 গ্রাম দ্রব্য থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়, বা উল্টো করে বলা যায় 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 80 গ্রাম পরিমাণ দ্রব্য থাকলে তখন তার দ্রাব্যতা হয় 80। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণে। আচ্ছা, এখন বলছে যে ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রয়োজনীয় দ্রব্য এবং দ্রাবকের পরিমাণ জানতে হবে, বের করতে হবে। কিরকম দ্রবণ তৈরি করবে? সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, এইরকম একটা দ্রবণ একটা তৈরি করবে। কতটুকু পরিমাণ তৈরি করবে? 1 কেজি মানে হচ্ছে তোমার 1000 গ্রাম, এত গ্রামের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো যে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যদি 180 গ্রাম যদি একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই, তখন আমাদের লাগে 80 গ্রাম দ্রব্য বা 100 গ্রাম দ্রাবক, তাই না? তাহলে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতির জন্য প্রস্তুতিতে প্রয়োজন হয় কতটুকু? প্রয়োজন হয় 80 গ্রাম দ্রব্য। আমরা একটা দ্রব্য দিয়ে শুরু করতে পারি, দ্রাবক দিয়ে শুরু করতে পারি। তাহলে এখন যদি আমি 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণ যদি প্রস্তুত করতে পারি, এটা সম্ভবত রুয়েটে আসছিল প্রশ্নটা, তাহলে প্রয়োজন হবে 80 ভাগ হচ্ছে 180, এত গ্রাম দ্রব্য লাগবে প্রতি 1 গ্রামের জন্য। আর আমরা যদি ওই যে 1000 গ্রাম বা 1 কেজি যদি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই, তাহলে কতটুকু লাগবে সেইটা বের করতে বলছে। প্রয়োজন হচ্ছে 80 গুণন হচ্ছে 1000 ভাগ হচ্ছে 180। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে আবার মনে হতে পারে যে এখানে আবার এখন কেন আবার 1000 গ্রাম নিল, এর আগে তো 100 গ্রাম নিয়েছিল। আসলে তখন তো দ্রাব্যতার সংজ্ঞা দেওয়া হয়েছিল প্রতি 100 গ্রাম এককে, আর এখানে বলছে যে 1 কেজি একটা সম্পৃক্ত দ্রবণে তৈরি করতে হবে। দ্রাব্যতা যদি 80 হয়, তাহলে এই লজিক প্রত্যেকটাই সত্য যে 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রব্য থাকলে 180 গ্রাম একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। তার মানে তুমি যদি 180 গ্রাম যদি একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাও, তাহলে সেখান থেকে 80 গ্রাম দ্রব্য নিতেই হবে। আর তাহলে 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গেলে কতটুকু দ্রব্য লাগবে সেটা বের করতে বলছে। তাহলে হচ্ছে যে 80,000, 80 পরে আরো 3টা শূন্য, আর ভাগ হচ্ছে 180, 4 4 4 444, 444 দশমিক হচ্ছে 44 এত গ্রাম দ্রব্য লাগবে। যেহেতু আমরা এখানে দ্রব্য লিখেছি, তাই আমাদের এত গ্রাম দ্রব্য লাগবে। আমরা এই যে এখানে বলছে দ্রব্য কতটুকু লাগবে, তাহলে দ্রব্য লাগতেছে, তাহলে এই দ্রব্যটা লাগবে আমাদেরকে 444.44 গ্রাম। এবং দ্রাবকের পরিমাণ কত লাগবে? তো যেহেতু 1 কেজির মধ্যে এতটুকু দ্রব্য হয়, তাহলে এখন যদি আমরা 1000 থেকে ওইটা বাদ দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমাদের দ্রব্য লাগবে কতটুকু? 1000 গ্রামের মধ্যে আমাদেরকে যদি 444.44 গ্রাম যদি দ্রব্য লাগে, এটা যদি দ্রব্য লাগে, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের দ্রবণটা তৈরি করবো, তো তাহলে আমাদের দ্রাবক কতটুকু হচ্ছে? তাহলে দ্রাবক হচ্ছে মোটামুটি 555.56, এরকম আর কি একটা। তো এই হচ্ছে মোটামুটি গাণিতিক সমস্যাটা, খুব সহজ একটা সমস্যা ছিল। এইরকম একটা প্রশ্ন আছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখবা। এইবার একটা সুন্দর একটা গাণিতিক সমস্যা আসছে, এই সমস্যাগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো মুখস্থ করার বা
মনে রাখার মতো কোনো বিষয় না, এগুলো তোমাদেরকে বুঝতে হবে, বুঝলে তোমাকে যেভাবে দেখ না কেন তুমি যেন ঘুরে যেন অ্যান্সারটা করতে পারো। ঠিক আছে, একটা বিষয় হচ্ছে যে এখানে বলছে যে 25°C তাপমাত্রা কোনো লবণের দ্রাব্যতা 35। এই যে দ্রাব্যতা 35 যখন বলবে বা দ্রাব্যতার যে মানগুলো দেবে এটাকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব, লাগুক আর না লাগুক। তো দ্রাব্যতা দেওয়া আছে 35, তার মানে ওরা বলতে চাচ্ছে যে আমি যদি 100 গ্রাম দ্রাবকের মধ্যে যদি 35 গ্রাম পরিমাণ যদি দ্রব্য যোগ করি তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে, যার পরিমাণটা হবে যথারীতি 135 গ্রাম। তার মানে 135 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, হ্যাঁ, দ্রব্য থাকে এইটা আর দ্রাবক থাকে হচ্ছে এইটা। ভালো কথা। এখন বলছে যে উক্ত তাপমাত্রায় মানে 25°C কোনো লবণের 750 মিলি অসম্পৃক্ত দ্রবণ, এটা কিন্তু অসম্পৃক্ত দ্রবণ, এটা সম্পৃক্ত দ্রবণ না কিন্তু। এটা কিরকম দ্রবণ? এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, এটা একটু মাথায় রাখতে হবে, এটা অসম্পৃক্ত দ্রবণ এবং পরিমাণটা কিন্তু আয়তনে দেওয়া আছে। এর লবণের পরিমাণ হচ্ছে এই এত সময় দূরত্বে লবণ, লবণ বলতে দ্রবীভূত আছে 200 গ্রাম লবণ দ্রবীভূত আছে। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে অসম্পৃক্ত দ্রবণটা যে আছে আমি যদি ওইটাই আগে লিখি, মনে করা যাক যে বললাম যে অসম্পৃক্ত দ্রবণ, তাহলে অসম্পৃক্ত দ্রবণটিতে দ্রাবক কতটুকু আছে, সেটা একটু আমাকে বের করতে চাই। তা দ্রবণের পরিমাণ হচ্ছে, আমরা তো জানতাম যে দ্রবণ সমান হচ্ছে দ্রাবক প্লাস হচ্ছে দ্রব্য। এখানে দ্রবের পরিমাণটা দেয়া আছে 200 গ্রাম, তো আমরা লিখলাম এখানে হচ্ছে 200 গ্রাম, এটা গ্রাম, আর দ্রবণ, এই দ্রবণটা দেওয়া আছে 750 মিলি। আর আমাদের টার্গেট হচ্ছে কি দ্রাবকের পরিমাণ নির্ণয়, তাহলে এখন আমরা যদি লিখি তাহলে এভাবে লিখবো যে তাহলে দ্রাবক সমান কত হচ্ছে, অতএব দ্রাবক সমান হচ্ছে 750, এটা কিন্তু মিলিলিটার এককে, মাইনাস হচ্ছে 200 গ্রাম। এখন এইখানে একটা প্যাচটা হচ্ছে যে এই 750 মিলি এটা একটা আয়তন, এখান থেকে 200 গ্রাম বাদ দিবা কিভাবে? এটা যদি মিলি হতো তাহলে না বাদ দেওয়া যেত, 700 অথবা এটা যদি গ্রাম হতো তারপর কিন্তু বাদ দেওয়া যেত। 750 গ্রাম থেকে 200 গ্রাম বাদ দিলে কত হয়? 550 গ্রাম হয়। অথবা 750 মিলি থেকে যদি 200 মিলি হতো তাহলে আমরা 550 মিলি পেতাম। কিন্তু সমস্যা হচ্ছে যে একটা দেয়া আছে গ্রাম এককে আর একটা দেয়া আছে দ্রাব্যতার তোমার মিলিলিটার এককে। তাহলে এইখানেই এখন আমাদেরকে বিষয়টা বুঝতে হবে, এইটা আমাদের হচ্ছে একটা চ্যালেঞ্জিং লাইন। এইরকম এই লাইনের কনভার্সনটা আমাদেরকে পারতে হবে। তাহলে পারতে হবে কিটা, এই মিলিকে হয় গ্রামে কনভার্ট করতে হবে অথবা এই গ্রামকে মিলিতে কনভার্ট করতে হবে। তবে এই গ্রামকে মিলিতে কনভার্ট করার মতো কোনো টুলস এখানে দেওয়া নাই। তবে একটা কথা বলছে যে লবণটির যে দ্রবণ হয়, মানে যে 750 মিলি যার কথা বলছে, লবণটার দ্রবণের একটা আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া আছে 1.25। এখন এই আপেক্ষিক গুরুত্বের মান 1.25 বলতে কি বোঝায় সেটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব কিন্তু মোটামুটি একই, যদি একটু পার্থক্য আছে, হ্যাঁ। তো তারপর যদি আমরা একই বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি এইভাবে যে ঘনত্ব ডি সমান আমরা লিখতে পারবো যে এম ভাগ হচ্ছে ভি। এখন এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.25, আর এখানে যে আয়তনটা দেওয়া আছে আয়তন হচ্ছে 750 মিলি। তাহলে আমরা এম এর মানটা পাবো না? তাহলে কিন্তু আমরা এম এর মানটা পাবো। অথবা আমরা যদি বলি আচ্ছা এম এর মানটা এইভাবে নির্ণয় করি, তাহলে এম কত হচ্ছে 750 গুণ 1.25, 1.25 ইন্টু হচ্ছে 750, সেটা হচ্ছে 937.5, 937.5। এবার কিন্তু এটা গ্রামে আসছে। এই যে যখন এই মিলিটা যখন গ্রামে যখন কনভার্ট হয়ে যায় তখন কিন্তু বিয়োগ করাটা সহজ হয়ে যায়। এটা 937.5 গ্রাম। এবার শান্তি মতো সেখান থেকে 200 গ্রাম বিয়োগ করলে আমাদের দ্রাবকটা কতটুকু হবে? অতএব দ্রাবকটা হচ্ছে আমাদের এখানে
937.5 থেকে 200 বাদ দিলে হচ্ছে 737.5 গ্রাম। আমরা একটা দ্রাবক আমরা পেয়ে গেলাম। তাহলে এইখানে আমাদেরকে এই কনভার্সনটা কেন করতে হলো সেইটা কিন্তু আগে বুঝতে হবে, মুখস্থ করার কোনো চান্স নাই। বিষয়টা হচ্ছে মিলি থেকে গ্রাম বিয়োগ করা যায় না, তাই এই মিলিকে গ্রামে কনভার্ট করার জন্য এখানে যে একটা টুলস দিয়ে রাখছে যে আপ ইকুয়াল টু 1.25, এটা মূলত গ্রাম পার মিলিলিটার। তার মানে তুমি যদি 1 মিলিলিটার নাও তাহলে তার ভরটা হবে 1.25 গ্রাম, আর তুমি যদি 750 মিলিলিটার নাও তাহলে তার ভরটা হবে 1.25 ইন্টু 750, দ্যাট ইজ 937.5 গ্রাম। আচ্ছা, এখন কি করতে বলছে? মূল কোশ্চেনটা হচ্ছে এই জায়গায় যে এমত অবস্থায় দ্রবণটিকে সম্পৃক্ত করতে হবে, করতে লবণে কি পরিমাণ দ্রব্য যোগ করতে হবে। মানে আগে অসম্পৃক্ত ছিল, এটাকে এখন সম্পৃক্ত করতে হবে। এই জন্য কি পরিমাণ লবণ মানে দ্রব্যটা যোগ করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে আমরা হিসেব নিকেশ করে দেখলাম যে আমাদের ওই দ্রবণটাতে দ্রাবকের ভর হচ্ছে 737.5 গ্রাম। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এর যেভাবে দ্রাব্যতা দেয়া আছে তাতে এখান থেকে বলা যায় যে আমরা যদি 100 গ্রাম দ্রাবকের মধ্যে 35 গ্রাম যদি আমরা দ্রব্য যোগ করি তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ পরিণত হয়। তাহলে এই যে 737 গ্রাম দ্রাবকের মধ্যে কি পরিমাণ দ্রব্য দিলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আমাদের সর্বশেষ স্টেপটা হচ্ছে এরকম, যে যেহেতু দ্রাব্যতা দেওয়া আছে 35, এখান থেকে আমরা বলতে পারি যে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকতে পারে, দ্রবীভূত হয় কতটুকু? 35 গ্রাম সম্পৃক্ত দ্রবণের। এটা আবার যেমন তেমন গ্রাম না, সম্পৃক্ত দ্রবণে কি থাকে? 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত থাকে 35 গ্রাম। এটা কোথা থেকে পাইলাম? কারণ যে দ্রাব্যতা 35 দেওয়া আছে এখান থেকে পাওয়া গেল, দ্রাব্যতা 35 দেওয়া আছে এই জায়গা থেকে পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এখন বলা যায় যে 1 গ্রাম দ্রাবকের মধ্যে তাহলে দ্রবীভূত থাকবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে গেলে 35 বাই হচ্ছে 100, আর এইখানে যে দ্রাবক আছে 737.5 গ্রাম, এই দ্রবণ মানে সেখানে 737.5 গ্রাম দ্রাবক আছে। তাহলে 737.5 গ্রাম পরিমাণ দ্রাবককে এর মধ্যে দ্রবীভূত থাকতে পারবে 35 ইন্টু হচ্ছে 737.5 ভাগ হচ্ছে 100। এইটা করলে আমাদের কিন্তু 737 গুণন হচ্ছে 737.5 গুণ হচ্ছে 35, আর এটাকে ভাগ করতে হবে 100 দিয়ে, 258.125, 258.25। তাহলে এত গ্রাম পরিমাণ দ্রব্য যদি থাকে তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। তার মধ্যে দ্রব্য আছে 200 গ্রাম, তাহলে অতিরিক্ত যোগ করতে হবে। অতএব যোগকৃত দ্রব্যের পরিমাণটা কত হচ্ছে? 258.25 মাইনাস হচ্ছে 200 এত গ্রাম, দ্যাট ইজ 58.25 গ্রাম। এটাই কিন্তু হচ্ছে আনসার। এই পরিমাণ দ্রব্য যোগ করলে তখন একটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তো এখানে একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি একটু আউটলাইন করে যদি বলি, তো আমি এইটা একটু মুছে ফেলি। ঠিক আছে, আউটলাইন যদি বলি তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, মনে করা যায় যে এরকম একটা পাত্র ছিল, এই পাত্রে যে দ্রবণটা ছিল, তার আয়তনটা ছিল কতটুকু?
তার আয়তনটা ছিল 750 মিলিলিটার, 50 মিলিলিটার, দ্যাট ইজ 900 হচ্ছে 37.5 গ্রাম। এখন এই দ্রবণের মধ্যে দ্রব ছিল কতটুকু? দ্রব এখানে ছিল 200 গ্রাম। এই অবস্থায় যখন ছিল, হ্যাঁ, তখন দ্রবণটা কেমন ছিল? অসম্পৃক্ত ছিল। এটাকে কি করতে হবে? সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করতে গেলে কি জানতে হবে? আগে এইখানে দ্রাবক কতটুকু আছে সেটা জানতে হবে। এখানে দ্রাবক কতটুকু আছে সেটা জানতে হবে। হিসাব নিকাশ করে দেখা গেল যে এই দ্রাবকের পরিমাণটা হচ্ছে 737.5 গ্রাম। তো প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে থাকতে পারে 35 গ্রাম। তাহলে 737-এ থাকতে পারে কতটুকু? তাহলে 737.5 গুণন হচ্ছে 35 আর ডিভাইডেড বাই হচ্ছে 100, যেটা ওই যে আমরা এখানে কোথায় জানি লিখলাম, এই জিনিসটা, হ্যাঁ, মানে কি হচ্ছে 100 গ্রাম দ্রাবকে থাকতে পারে 35 গ্রাম, তাহলে 737.5 গ্রাম দ্রাবকে থাকবে কতটুকু সেটা বাইর করতে হবে। এইটা বাইর করলে এখানে আমাদের দ্রবের পরিমাণটা পাওয়া যাবে। এই দ্রবের পরিমাণটা পাওয়া গেল কতটুকু? এইটা পাওয়া গেল 258.25 পাওয়া গেল। এতটুকু দ্রব প্রয়োজন, এটা হচ্ছে দ্রব প্রয়োজন। আছে কতটুকু? আছে কিন্তু 200 গ্রাম। তাহলে আর অতিরিক্ত যোগ করতে হবে, এটা থেকে এটা বাদ দিলে পাওয়া যাবে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই যে এখানে আরো কিছু সমস্যা দেয়া আছে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, একই রকম প্রবলেম করে আমাকে কমেন্টসে জানিয়ে দেবে উত্তরগুলো হচ্ছে কিনা। এবার নতুন আর একটা সমস্যা আমরা একটু দেখি। এই সমস্যাটা বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে 150 গ্রাম ফুটন্ত পানিতে খাদ্য লবণের 70 গ্রাম দ্রবীভূত করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। ফাইন। তার মানে এরা যেটা বলছে সেটাকে আমি যদি ছবিতে কনভার্ট করি, যখন তোমরা গাণিতিক হিসাব নিকাশ বুঝবা না তখন ওগুলোকে ছবিতে কনভার্ট করবা। এরকম একটা পাত্র ছিল, এই পাত্রের মধ্যে কি হয়েছে? 150 গ্রাম ফুটন্ত পানি নেওয়া হয়েছিল। এখানে 150 গ্রাম পানি নেওয়া হয়েছিল। ফুটন্ত বলতে এর তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ফুটতে থাকে। তাহলে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 150 গ্রাম পানি নেওয়া হয়েছিল। সেইখানে যদি 70 গ্রাম দ্রব্য যদি যোগ করা হয়, এইখানে 70 গ্রাম পানি যদি যোগ করা হয়, পানিতে না 70 গ্রাম দ্রব্য লবণের 70 গ্রাম লবণ তুমি যদি যোগ করো, তাহলে এইখানে তখন এই দ্রবণটা একটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। তা বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত লবণকে শীতল করলে, এখন এইটা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে এইটাকে শীতল করে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে শীতল করতে হবে। শীতল করলে কি হয়? শীতল করলে মোটামুটি দেখা যায় যে কি পরিমাণ ক্লাস জমা হবে, সেটা কত তাপমাত্রায় নিয়ে আসতে হবে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসতে হবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসতে হবে। দেওয়া আছে যে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত? দ্রাব্যতা হচ্ছে 45, দ্রাব্যতা 45। এই দ্রাব্যতা 45 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে তুমি যদি 100 গ্রাম দ্রাবকের মধ্যে 45 গ্রাম তুমি যদি দ্রব্য যদি নাও, তাহলে 145 গ্রামের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। তো এখানে আসলে আমাদেরকে কি করতে হবে? আমরা যখন তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে যখন 25 ডিগ্রি সেলসিয়াসে যখন যাব, যখন শীতল করবো আর কি, শীতল করলেই তো সম্ভব। শীতলীকরণ করে যখন এখানে যখন যাব, তখন কিছু দ্রব্য কিন্তু জমা হয়ে থাকবে। একটা বিষয় খেয়াল করে দেখো, তোমাদের অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞা নিশ্চয়ই মনে আছে। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা যাচ্ছে যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব্য থাকতে পারে 45 গ্রাম, কিন্তু
এখানে তাপমাত্রা যখন 100°C যখন করা হয়েছে তখন 150 গ্রাম পানিতে থাকতে পারে 70 গ্রাম লবণ, থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। আমাদেরকে যেটা করতে হবে, আগে আমরা যে কাজটা করবো যে এই 100°C তাপমাত্রায় দ্রাব্যতাটা কত হয় সেটা আগে বাইর করবো। এটাতে দ্রাব্যতা কত হয় সেটা বের করবো। তো এখানে আমাদের দ্রাবকটা কিন্তু এবার কিন্তু দেওয়া আছে, দ্রাবকও দেওয়া আছে, দ্রবও কিন্তু দেওয়া আছে। তাহলে আর লাগে কি? তাহলে আমরা দ্রাব্যতা যদি এখন বের করতে চাই তাহলে আমরা বলতে পারবো যে এই নিয়ম অনুযায়ী যদি বলি, একবার একটু লিখি, এস ইজ ইকুয়াল হচ্ছে উপরে হচ্ছে এক্স, এক্স হচ্ছে 70 আর ইন্টু হচ্ছে সূত্রের 100, তাই না? আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 150 গ্রাম হচ্ছে দ্রাবক। তাহলে দ্রাব্যতা কত হচ্ছে? দ্রাব্যতা হচ্ছে 70 উপর আরো 2টা শূন্য গুণন ভাগ হচ্ছে 150, 46.67, 46.67। এইটা কোন তাপমাত্রায় দ্রাব্যতা? 100°C তাপমাত্রায় দ্রাব্যতা এসটা হচ্ছে এত, 100°C তাপমাত্রায়। একটা বিষয় খেয়াল করে দেখো, তাপমাত্রা যখন 100°C থেকে যখন 25°C করা হচ্ছে তখন দ্রাব্যতা হ্রাস পাচ্ছে কতটুকু? 46.67, তাই না? থেকে হ্রাস পেয়ে হচ্ছে 45। তার মানে হচ্ছে যে তাপমাত্রা 100°C থেকে কমে যখন 25°C যখন নিয়ে আসা হয় তখন 100 গ্রাম পানির জন্য আমাদের দ্রাব্যতা হ্রাস পায়, 100 গ্রাম দ্রাবকে দ্রাব্যতা হ্রাস পায়। কি পরিমাণ দ্রাব্যতা হ্রাস পাচ্ছে? 100°C ছিল 46.67 আর 25°তে সেটা হচ্ছে 45, মানে হচ্ছে 46.67 মাইনাস হচ্ছে 45 সমান হচ্ছে 1.67, 1.67 এত গ্রাম দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে 100 গ্রাম দ্রাবকের যদি দ্রাব্যতা হ্রাস পায় এতটুকু, তাহলে আমাদের এখন যে 150 গ্রাম দ্রাবকের জন্য 1 গ্রাম দ্রাবকের দ্রাব্যতা হ্রাস পাবে 1.67 ডিভাইডেড বাই হচ্ছে 100, আর 150 গ্রাম দ্রাবকের দ্রাব্যতা হ্রাস পাবে 1.67 ইন্টু হচ্ছে 150 বাই হচ্ছে 100। তাহলে 1.67 ইন্টু হচ্ছে 150 বাই হচ্ছে 100, 2.50 সমান হচ্ছে 2.50 গ্রাম। এই পরিমাণ গ্লাস জমা হবে। ঘটনাটা একটু খেয়াল করে দেখো, আমরা কি কাজ করলাম এখানে। আমাদের এখানে দেওয়া আছে যে 100°C তাপমাত্রা মানে ফুটন্ত পানিতে 150 গ্রাম দ্রাবকের মধ্যে যদি আমরা 70 গ্রাম লবণ দিই তার একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। তাহলে এই অবস্থায় এই লবণটার দ্রাব্যতার মানটা আমরা পাচ্ছি 46.67, এটা 100°C তাপমাত্রায় at 100°C টেম্পারেচার। আর তথ্য দেওয়া আছে যে 25°C তাপমাত্রা আবার দ্রাব্যতাটা যেটা হয় সেটা হচ্ছে এই মানটা হয় যে 45 গ্রাম, 45 হয়। তাহলে আমরা তাপমাত্রা যখন 100°C থেকে কমিয়ে 100°C থেকে কমিয়ে যখন 25°C যখন আনছি তখন আমাদের প্রতি 100 গ্রাম দ্রাবকের ধারণ করার ক্ষমতা, দ্রব্য ধারণ করার ক্ষমতা কমে যায় এই পরিমাণ। তাহলে এই 150 গ্রাম দ্রাবকের ধারণ ক্ষমতা কতটুকু কমবে আমরা সেটা জানতে চাই। এর কমবে 2.50 গ্রাম পরিমাণ কমবে। তাই এই ধারণ ক্ষমতা যদি 2.50 পরিমাণ কমে তাহলে এইটা কি হবে? এটা তখন দ্রবণ থেকে আলাদা হয়ে যাবে। ওইখানে অতিরিক্ত দ্রবণের সংজ্ঞায় দেখো, অতিরিক্ত দ্রবণে বলা হচ্ছে যে বিশেষ ব্যবস্থায় যখন ক্ষমতার চেয়ে বেশি পরিমাণ দ্রবকে দ্রবীভূত করে রাখা হয় তখন এটাকে বলা ছিল অতিরিক্ত দ্রবণ। আর তাপমাত্রা বা বিশেষ ব্যবস্থা যদি অপসারণ করে নেওয়া হয় তাহলে কি হয়? এটা আবার স্বাভাবিক অবস্থায় আসলে অতিরিক্ত যে পরিমাণ দ্রব্য যোগ করা হয়েছিল সেটা আবার নিচের তল হিসেবে পড়ে থাকে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আর একটা সমস্যা দেখি। এই সমস্যাটার সাথে কিন্তু এই সমস্যাটার একটা ক্লোজ কানেকশন আছে।
এইটা বুঝতে না পারলে কিন্তু এরপর অঙ্কটা করতে একটু কঠিন হবে। খালি একটা বিষয় খেয়াল করে দেখো, 100°C তাপমাত্রা থেকে 25°C তাপমাত্রা যখন নিয়ে আসা হয় তখন দ্রাব্যতা হ্রাস পায় 1.67 গ্রাম। মানে 100 গ্রাম দ্রাবকের মধ্যে তাপমাত্রা 100° থেকে 25°তে আসলে দ্রাব্যতা কমে 1.67 পরিমাণ কমে যায়। তাহলে 150 গ্রাম দ্রাবক ছিল, এইখানে কত কমে যায় সেটা আর কি এখানে বের করতে হচ্ছে। এবার আমরা একটু বিষয় খেয়াল করে দেখি, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এরকম যে 25°C এবং 75°C তাপমাত্রা দ্রাব্যতা হচ্ছে 25 ও 50। আর কি আছে, আর 75°C তাপমাত্রার একটা তাপমাত্রা 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেয়া আছে। আমরা এই পর্যন্ত আগে একটু লিখি, তারপর ধীরে ধীরে গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। তো মনে করা যাক যে এইখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। এখন এই পাত্রটার যে তাপমাত্রা আছে এইটাকে শীতলীকরণ করে কি করা হয়েছে, শীতলীকরণ করে আর একটা ভিন্ন তাপমাত্রায় নিয়ে আসা হয়েছে। এই তাপমাত্রা কত, এই তাপমাত্রা হচ্ছে এটা ছিল আমাদের 75°C, আর এটা হচ্ছে 25°C তাপমাত্রায় নিয়ে আসা হয়েছে। তাহলে কি করছে, শীতলীকরণ করছে, তাই না? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় গেছে, শীতলীকরণ করছে। তাহলে এই যে সম্পৃক্ত দ্রবণটা যে আছে, এই সম্পৃক্ত দ্রবণটাকে যদি আমরা শীতলীকরণ করি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায়, তাহলে অতিরিক্ত কিছু কিন্তু কেলাস জমা হবে। তো সেইটাই সম্ভবত বের করতে বলছে এখানে। তাই বলছে যে করলে কি পরিমাণ কেলাস পাওয়া যাবে, এইটা আমাদের প্রশ্ন। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে দেওয়া ছিল যে 75°C তাপমাত্রা এই লবণটার দ্রাব্যতা, এটার দ্রাব্যতাটা কত, দ্রাব্যতা হচ্ছে 50, দ্রাব্যতা হচ্ছে 50, আর 25°C তাপমাত্রায় এইটার দ্রাব্যতাটা হচ্ছে 25। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এই তাপমাত্রা এখানে দ্রাব্যতা যদি 50 হয়, 75°C তাপমাত্রার দ্রাব্যতা যদি 50 হয়, তাহলে আমরা একটু জানতে চাই যে এই আমাদের 75°C তাপমাত্রা 20 গ্রাম যে সম্পৃক্ত দ্রবণটা আছে, এই সম্পৃক্ত দ্রবণ এখানে দ্রব কতটুকু আছে আর দ্রাবক কতটুকু আছে, আমরা এইটা আগে বাইর করতে চাই। ঠিক আছে, সেটা কিভাবে পারবো, যেহেতু দ্রাব্যতা দেওয়া আছে 50, এর অর্থ কি, দ্রাব্যতা 50 এর অর্থ হচ্ছে আমরা যদি 100 গ্রাম পরিমাণ দ্রাবকের মধ্যে যদি 50 গ্রাম পরিমাণ যদি দ্রব্য যোগ করি, তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। তার ভরটা কত হবে, 100 আর 50 মিলে হচ্ছে 150। তো এইটা কেন করা, এইটা করার অর্থ হচ্ছে যে আমরা দেখবো আগে যে আমাদের 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণের দ্রব্য থাকে 25 গ্রাম আর দ্রাবক থাকে 100 গ্রাম। 75°C তাপমাত্রা কিন্তু হিসাবগুলো চলছে at 75°C টেম্পারেচার, এখানে এই হিসাবগুলো চলছে। তাহলে এখন আমরা দেখবো যে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণের দ্রব্য কতটুকু থাকে আর দ্রাবক কতটুকু থাকে। আমরা এটাকে একটু সাজায় একটু এভাবে মনে হয় লিখতে পারবো যে 100 গ্রাম 150 গ্রাম 150 গ্রাম 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্য থাকতেছে কতটুকু, দ্রব্য তো না, দ্রব্য বের করে আমাদের লাভ নেই, আমাদের দ্রাবক দরকার। দ্রব্য বের করলে হতো, তারপর দ্রবণ থেকে দ্রব্য বাদ দিলে দ্রাবক পাওয়া যেত। তাহলে এখানে আমরা 100 গ্রাম যদি আমরা দ্রাবক 150 গ্রাম, এই 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণটাতে দ্রাবক থাকে আমাদের 100 গ্রাম, দ্রাবক 100 গ্রাম। তাহলে 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রাবক থাকবে কতটুকু, 100 ভাগ হচ্ছে 100 তো 50। আর এখানে যে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে 75°C তাপমাত্রাতে, 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণের দ্রাবক হচ্ছে 100 গুণন হচ্ছে 20 ভাগ 150 সমান টা হচ্ছে 1200। আচ্ছা, 100 গুণন হচ্ছে 20 ভাগ হচ্ছে 150,
13.33 13.33 এত গ্রাম থাকে দ্রাবক। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যখন তাপমাত্রা 75°C থেকে কমিয়ে 25°C যখন নিয়ে আসি, হ্যাঁ, তখন আমাদের দ্রাব্যতাটা কমে 50 থেকে কমে গিয়ে এটা 25 হয়ে যায়, 50 থেকে কমে গিয়ে 25 হয়ে যায়। তাহলে তার মানে কি দাঁড়ালো? তার মানে আমরা এভাবে বলতে পারি যে আমাদের 100 গ্রাম দ্রাবকের দ্রাব্যতা হ্রাস পায় কতটুকু হ্রাস পায়? সেটা হচ্ছে যে আগে ছিল 50, পরে হচ্ছে 25, তার মানে হ্রাস পাচ্ছে হচ্ছে 50 মাইনাস 25 এত গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রাবকের দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, এখানে 50 আর 25-এ যদি আমরা বিয়োগ করি হচ্ছে 25 বাই হচ্ছে 100। আর এই যে আমরা যে দ্রাবক যে বাইর করলাম 13.33 গ্রাম, এত গ্রাম দ্রাবকের দ্রাব্যতা হ্রাস কতটুকু পাবে সেইটা আমাদেরকে বের করতে হবে। 25 গুণন হচ্ছে 13.33 বাই হচ্ছে 100, 25 গুণন 13.33 আর ভাগ হচ্ছে 100, 3.33 এত গ্রাম হ্রাস পায়। মানে হচ্ছে কি জানো, যে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণে যে দ্রাবক ছিল আমাদের এখানে কতটুকু? 13.33 গ্রাম, আর বাকিটা তাহলে কতটুকু হচ্ছে? 13.33 থেকে যদি আমরা 20 বাদ দিই, তাহলে দ্রব ছিল 6.67 গ্রাম। এই পরিমাণ দ্রব এখানে ছিল। এখন যখন তাপমাত্রা কমে 25°C করা হয়েছে, তখন এখানে দ্রাবকটা অপরিবর্তিত আছে, এখানে 13.33 এত গ্রাম দ্রাবকে আছে। তবে যেহেতু তাপমাত্রা কমানো হয়েছে, তাই এই দ্রবকে ধরে রাখার ক্ষমতা কমে গেছে। কি পরিমাণ কমছে? এই 13.33 গ্রাম দ্রাবকের কমছে 8 গ্রাম পরিমাণ। তার মানে আগে যে এখানে 6.67 গ্রাম ছিল, তার মধ্যে থেকে এখন এখানে ক্লাস জমা হয়েছে এইটা। তাহলে অতএব ক্লাসের পরিমাণ এটা হচ্ছে 3.33 গ্রাম। ঠিক আছে? তাহলে এখন যদি বলি যে এখানে জমা হয়েছে এই যে 33.33 গ্রাম, তাহলে এখন বলো তো এই যে এখানে দ্রবণের মধ্যে আছে আর কতটুকু? এই দ্রবের পরিমাণ কতটুকু? এই অবস্থায় 25°C তাপমাত্রায় দ্রবের পরিমাণ কতটুকু? দ্রবের পরিমাণ এটা কিন্তু আমরা বের করতে পারবো। সেটা কিভাবে বের করবো জানো? আমরা এইখানেই কিন্তু হিসাবটা কিন্তু করতে পারবো। সেটা হচ্ছে যে দ্রাব্যতা যেহেতু 25, তার মানে হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকের ধারণ করার ক্ষমতা হচ্ছে 25 গ্রাম, 1 গ্রামের ক্ষমতা হচ্ছে 25 বাই হচ্ছে 100। আর এখানে যে 13.33 যে ছিল, এর ধারণ করার ক্ষমতা হচ্ছে 25 ইন্টু হচ্ছে 13.33 বাই হচ্ছে 100, এটা হচ্ছে 3.33। এই পরিমাণ গ্রাম এখন এখানেও আছে 3.33। পরিমাণটা হচ্ছে 3.33 এত গ্রাম। তাহলে আগে ছিল 6.67 আর এখন 3.33 গ্রাম যদি থাকে, তাহলে এই যে এই পরিমাণ ক্লাস কিন্তু জমা হয়। তার মানে এই পরিমাণ এখানে থাকে আর এই পরিমাণ জমা হয়, তো মোটামুটি অর্ধেক আর কি জমা হয়েছে এরকম। তো এই গাণিতিক সমস্যাটাতে আমরা দুইভাবে করতে পারি। তার মধ্যে মেথড দুইটার মধ্যে একটা হচ্ছে যে দেখো আমরা এখানে দুইটা ভিন্ন করছি। আমরা যদি ডিরেক্ট ক্লাসের পরিমাণ বের করতে চাই, এখানে যেমনটা করা হয়েছে, ডিরেক্ট ক্লাসের পরিমাণটা বের করা হয়েছে, তাহলে আমরা একটা কাজ করতে পারবো। এইটা কিন্তু বুঝতে হবে। সেটা হচ্ছে যে তাপমাত্রা যখন
75°C থেকে যখন 25°C করা হয় তখন দ্রাব্যতা 50 থেকে 25-এ নেমে আসে। তো মানে হচ্ছে দ্রাব্যতা 50 থেকে 25-এ নামার অর্থ হচ্ছে যে এখানে যে 100 গ্রাম দ্রাব্যতা এটাতে কমে আসার অর্থ হচ্ছে যে এখানে যে 100 গ্রাম পরিমাণ দ্রাবক ছিল তার ক্ষমতা, এই 100 গ্রাম দ্রাবকের ক্ষমতা 25 গ্রাম থেকে কমে 50 গ্রাম থেকে কমে 25 গ্রামে চলে আসে। দ্রবীভূত করার ক্ষমতা, দ্রাবকের দ্রবীভূত করার ক্ষমতা 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করার ক্ষমতা 50 থেকে কমে 25-এ আসে। তাহলে এখানে যে 13.33 গ্রাম যে দ্রাবক ছিল তার ক্ষমতা কি পরিমাণ কমবে? তার ক্ষমতা কমছে 3.33 গ্রাম। তার মানে এইটাকে সে আর দ্রবীভূত রাখতে পারে নাই। দ্রাবকতা হ্রাস পাওয়া মানে এটা তার দ্রবীভূত করতে পারে নাই। এটা যদি দ্রবীভূত করতে না পারে তাহলে এইটা কি হয়েছে? এটা নিশ্চয়ই তাহলে ক্লাস হিসেবে জমা পড়ছে এইটা। তো এইভাবে আরো কিছু গাণিতিক সমস্যা আছে, এগুলো তোমরা করবে। এখানে সমস্যাগুলো দেয়া নাই, তোমাদের বইয়ে আছে। তো এই অঙ্কটা একটু প্যাটার্নটা একটু বলি। এই অঙ্কটার প্যাটার্নটা হচ্ছে মূলত দুইটা ভিন্ন তাপমাত্রায় দুইটা দ্রাব্যতা দেয়া থাকে, আর এই দুইটা তাপমাত্রার মধ্যে কোনো একটা তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণকে অপর তাপমাত্রায় নিয়ে যেতে বলে। আর প্রশ্নটা রাখে যে এ সময় কি পরিমাণ দ্রব্য যোগ করতে হবে অথবা কি পরিমাণ ক্লাস জমা হবে। তো যদি উচ্চ তাপমাত্রা থেকে যদি নিম্ন তাপমাত্রায় আসে তাহলে নিশ্চয়ই ক্লাস পড়বে, আর যদি নিম্ন তাপমাত্রা থেকে যদি উচ্চ তাপমাত্রা যায় তাহলে আরো এক্সট্রা পরিমাণ দ্রব্য যোগ করতে হয়। তো এক্ষেত্রে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে, এই যে সম্পৃক্ত দ্রবণটা যে দেয়া থাকবে, এই সম্পৃক্ত দ্রবণটার মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে আর কি পরিমাণ দ্রাবক আছে সেইটাকে বের করতে হবে। এই সম্পৃক্ত দ্রবণটার মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে আর কি পরিমাণ দ্রাবক আছে, অন্ততপক্ষে দ্রব্য বের না করলে অন্তত দ্রাবকটাকে বের করতে হবে। আমরা কিন্তু এখানে দ্রাবকটা ওই জন্য কিন্তু প্রথমে কিন্তু বের করে নিয়েছি যে আমাদের দ্রাবকটা আছে এতটুকু। এখন 100 গ্রাম দ্রাবকের ক্ষমতা 25 গ্রাম কমে যায়, তাহলে এত গ্রাম দ্রাবকের ক্ষমতা কত গ্রাম কমে যাবে? যত গ্রাম কমে যাবে সেটার মধ্যে ক্লাস হিসেবে জমা হবে। আর যদি মনে করো যে তাপমাত্রা কম থেকে যদি তোমার বেশি তাপমাত্রা দিয়ে জারিত হইতো তাহলে তার দ্রবীভূত করার ক্ষমতা বেড়ে যেত। তখন আমরা বলতাম যে 100 গ্রাম দ্রাবকের ক্ষমতা বাড়ে এতটুকু, তাহলে 1 গ্রামে কত বাড়ে, আর এখানে যে পরিমাণ দ্রাবক আছে তার কত গ্রাম বাড়ে। আমরা আর একটা প্রশ্ন দেখি, এখানে যেমন ওই প্রশ্নটা একটু হয়তো এরকমটা হবে। এখানে বলছে 25°C এবং 50°C তাপমাত্রায় AB3 নামে একটা লবণের দ্রাব্যতা হচ্ছে যথাক্রমে 40 এবং 60। একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 60। এখন 50°C তাপমাত্রায় 50°C তাপমাত্রায় কিন্তু 50 গ্রাম সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25°C তাপমাত্রা শীতলীকরণ করলে কি পরিমাণ ক্লাস পাওয়া যাবে? ও আবার আগেরটার মতোই গাণিতিক সমস্যাটা। আমরা একটু এইটা একটু এভাবে একটু বলি। এইখানে দেখো, এখানে দুইটা জিনিস দেয়া আছে, আমি যদি একটু ছবি সহকারে যদি একটু বলি। এইখানে কি ছিল? এইখানে 50°C মনে করা যাক যে এটা হচ্ছে 50°C, আর এইখান থেকে আমাদেরকে যেতে হবে এরকম আর একটা পাত্রে যেটা হচ্ছে 25°C যেতে হবে। তো 50°C এখানে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ ছিল, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ ছিল। তো আমরা এই 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব্য কতটুকু দ্রাবক কতটুকু এটা আমরা বের করতে চাই। এই জন্য আমাদের কি করতে হবে? এই 25°C তাপমাত্রার দ্রাব্যতা কতটা সেটা আমাদের জানতে হবে। 50°C দ্রাব্যতা হচ্ছে 60, 50°C তাপমাত্রার দ্রাব্যতার মানটা দেওয়া আছে 60। তো দ্রাব্যতা যদি 60 হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 160 গ্রাম কি হবে? কারণ 100 গ্রাম দ্রাবক 100 গ্রাম দ্রাবকের মধ্যে যদি আমরা 60 গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করি তাহলে আমাদের 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। তাহলে এই দ্রবণে আমাদের দ্রাবক থাকে হচ্ছে 100 গ্রাম। দ্রাবক কতটুকু থাকতেছে? দ্রাবক থাকতেছে 100 গ্রাম। তাহলে 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আমাদের দ্রাবক থাকবে উপরে 100 আর নিচে হচ্ছে 160। আর এইখানে যে আমাদের 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু দ্রবণ দেওয়া আছে। তাহলে এই 100 গ্রাম
সম্পৃক্ত দ্রবণে আমাদের দ্রাবক কতটুকু থাকবে আমরা সেটা একটু বের করবো। 100 গুণন হচ্ছে আবারও 100 ভাগ হচ্ছে 160, 1 লেখার পরে 4টা শূন্য আর ভাগ হচ্ছে 160, 62.5 গ্রাম পরিমাণ দ্রাবক থাকে। এখন তাপমাত্রা যখন 50 থেকে কমিয়ে যখন 50 থেকে কমিয়ে যখন 25 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে তখন দ্রাব্যতা হ্রাস পেয়েছে কিন্তু 20। হ্যাঁ, এবার দ্রাব্যতা হ্রাস পেয়েছে 20, তার মানে এই 100 গ্রাম দ্রাবকের দ্রবীভূত করার ক্ষমতা হ্রাস পায়। 100 গ্রাম দ্রাবকের দ্রবীভূত করার ক্ষমতা হ্রাস পায় 20 গ্রাম পরিমাণ। তাহলে 1 গ্রাম দ্রাবকের হ্রাস পাবে 20 বাই হচ্ছে 100। আর এই যে এত গ্রাম যে দ্রাবক আমরা হিসেব করে দেখলাম যে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে এই দ্রাবকটা যা আছে এইটাকে এখানে দেওয়া যেন মনে আবার হবে যে এটা আবার মনে হয়, অন্ততপক্ষে এই পাশে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে 62.5 গ্রাম দ্রাবক, তাহলে দ্রব্য কতটুকু হবে 37.5, 37.5 গ্রাম, এইটা হচ্ছে দ্রব্য। তো 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে দ্রাব্যতা কমে 60 থেকে 40 বাদ দিলে 20 গ্রাম, তাহলে 1 গ্রামের কত কমে, আর এই এখানে 62.5 গ্রামের দ্রাবক ছিল তার কতটুকু কমে, 20 ইন্টু হচ্ছে 62.5 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 20 ভাগ হচ্ছে 100, 12.5 গ্রাম এইটাই ক্লাস জমা হবে, এই পরিমাণ ক্লাস জমা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই প্রশ্নটা অ্যান্সারটা কি হচ্ছে। আচ্ছা, এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, লেখচিত্র থেকে মনে হয় যে একটা কিছু অনুমান করা যাবে। ও নাইস, এখানে মূলত যেটা করা হয়েছে এই প্রশ্ন সেম, একই কোশ্চেন, শুধু একটু ভিন্ন। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে এইটা, আর 50 ডিগ্রি সেলসিয়াস দ্রাব্যতা হচ্ছে 60। হ্যাঁ, এটা একই সেম কোশ্চেন। এটা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে আমাদের প্রশ্ন রাখছে যে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস শীতলীকরণ করতে গেলে এই পরিমাণ গ্লাস জমা। তো এইটাকে আমরা আরেক ভাবে করতে পারতাম, এই যে আমাদের যে দ্রাবক যে এতটুকু আছে সেইখানে আমরা এটা অ্যান্সার এখানে ফাইনাল, এটা এখানে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এই অ্যান্সারটাই আরেকভাবে করা যেত, কিভাবে করা যেত একটু দেখো। সেটা হচ্ছে এরকম, মানে বিকল্প বিভিন্ন পন্থা জেনে রাখো, যেটা সুবিধা মনে হবে সেটা ব্যবহার করবে। আমরা দেখলাম যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রাবক হচ্ছে 62.5 গ্রাম এবং দ্রব্য হচ্ছে 37.5 গ্রাম। তো যদি এইটাকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি নিয়ে আসি তাহলে এখানে কিন্তু আমাদের দ্রাবক এখানেও কিন্তু 62.5 গ্রামই থাকবে, এত গ্রাম কিন্তু আমাদের দ্রাবক থাকবে। শুধু কি হবে, এই দ্রাবকটার দ্রবকে ধারণ করার ক্ষমতা কমে যাবে। কেন কমে যাবে? কারণ তাপমাত্রা কমিয়ে দিয়েছি, তাই এই দ্রবকে ধারণ করার ক্ষমতা কমে যাবে। কি পরিমাণ কমে যাবে সেটা যদি বের করতে চাই তাহলে এইখানে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত হচ্ছে সেটা আগে বের করব, আর আগে ছিল এই পরিমাণ দ্রব্য দ্রবীভূত আর পরে কি পরিমাণ আছে সেটা বের করবো, করলে এই দুইটা থেকে বিয়োগ করলে কি পরিমাণ নিচে জমা হবে আমরা সেটা পেয়ে যাবো। কি কি এতগুলো কথা বললাম একটু দেখো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 40, মানে হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব্য দ্রবীভূত হয়, দ্রব্য দ্রবীভূত থাকতে পারে আর কি, দ্রবীভূত থাকতে পারে 40 গ্রাম, একটু সংক্ষেপে লিখলাম 40 গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকতে পারবে উপরে 40 আর নিচে হচ্ছে 100, এখানে হচ্ছে 100, আর এখানে ছিল তোমার 62.5 গ্রাম, তাহলে 62.5 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকতে পারবে। 40 ইন্টু হচ্ছে 62.5 বাই হচ্ছে 100,
40 গুণন হচ্ছে 62.5 ভাগ হচ্ছে 100 সমান হচ্ছে 25 গ্রাম পরিমাণ দ্রব দ্রবীভূত থাকবে। তার মানে এইখানে যে দ্রবটা যে দ্রবীভূত আছে, এখানে দ্রবের পরিমাণ দ্রব হচ্ছে 25 গ্রাম। এখন দ্রব যদি 25 গ্রাম দ্রবীভূত থাকে, তাহলে এখানে তরল হিসেবে কতটুকু পড়ছে সেইটা যদি বের করে দিলে, আগে যে 37.5 গ্রাম ছিল সেটা থেকে বিয়োগ করতে হচ্ছে। তাহলে 37.5 গ্রাম ছিল, সেখান থেকে যদি আমরা 25 গ্রাম বিয়োগ করি, তাহলে অতএব ক্লাসের পরিমাণটা হচ্ছে আমাদের 12 গ্রাম। অতএব ক্লাসের পরিমাণটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে 37.5 গ্রাম আগে ছিল, এখানে 37.5 গ্রাম ছিল, তাপমাত্রা কমার ফলে সেখানে এখন থাকতে পারে 25 গ্রাম। তাহলে বাকিটা কি হইলো? বাকিটা কিন্তু ক্লাস হিসেবে জমা হয়েছে, মাইনাস হচ্ছে 25, দ্যাট ইজ হচ্ছে 12.5 গ্রাম। এখানে আসলে কিন্তু তাই, এই যে 12.5 গ্রামে কিন্তু অ্যান্সার বের হয়েছিল। তাহলে আমরা দুই ভাবে করতে পারি। তো অনেক সময় হয় কি, 100 গ্রাম দ্রাবকের দ্রাব্যতা যে 20 গ্রাম কমে, এটা অনেকের বুঝতে অসুবিধা হয়। তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণ দেওয়া থাকবে, সেই সম্পৃক্ত দ্রবণের দ্রব এবং দ্রাবক কি পরিমাণ থাকবে সেইটাকে বাইর করবা। তারপর দ্বিতীয় কথা হচ্ছে, এই দ্রাবকটা অপরিবর্তিত থাকবে এখানে, কারণ দ্রাবক পরিবর্তিত হবে না, তবে দ্রাবকের ক্ষমতা পরিবর্তিত হবে। তাপমাত্রা বাড়ালে দ্রাবকে দ্রবীভূত করার ক্ষমতা বেড়ে যাবে, আর তাপমাত্রা কমালে দ্রাবকে দ্রবীভূত করার ক্ষমতা কমে যাবে। ফলে তাপমাত্রা যদি তুমি বাড়াও, অর্থাৎ যদি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় যাও, তাহলে অতিরিক্ত পরিমাণ কিছু দ্রব্য যোগ করা যাবে। আর তাপমাত্রা যদি কমাও, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় যদি নিম্ন তাপমাত্রায় আসো, তাহলে কিছু দ্রবণ থেকে আউট হয়ে অধক্ষিপ্ত হবে বা ক্লাস হিসেবে জমা হবে। এখানে বলা হচ্ছে যে 25 সেলসিয়াস তাপমাত্রা যেহেতু দ্রাব্যতা 40, তার মানে বলা যায় যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব দ্রবীভূত থাকবে 40 গ্রাম। কত? 25 সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 1 গ্রাম দ্রাবকের মধ্যে ওই তাপমাত্রায় কতটুকু দ্রব থাকবে? আর 62.5 গ্রাম দ্রাবক যে এখানে আছে, 25 সেলসিয়াস তাপমাত্রায় সেই পরিমাণ দ্রাবকের মধ্যে কি পরিমাণ দ্রব থাকবে সেটা আমরা বের করলাম। তাহলে এইটা এখন দ্রবীভূত আছে, এইটা কিন্তু দ্রবীভূত থাকা, এটা দ্রবীভূত আছে, হ্যাঁ দ্রবীভূত আছে, কিন্তু দ্রবীভূত আছে এইটা কিন্তু বের করতে বলে নাই। বের করতেও বলে অনেক সময়, তবে এখানে বের করতে বলে, এখানে বলছে যে কি পরিমাণ তখন ক্লাস পাওয়া যাবে। তাহলে ছিল আগে 37.5 গ্রাম, আর 25 সেলসিয়াস তাপমাত্রায় এখন আছে 25 গ্রাম। বাকিটা কি হলো? বাকিটা মূলত এখানে ক্লাস হিসেবে জমা হলো, এই ক্লাসের পরিমাণটাই বের করতে বলছে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখানে অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, এগুলো তোমরা করবে, এগুলো হোমওয়ার্ক থাকলো। এখন এই যে একটা বিষয়টা, যেটা এবার আমরা উল্টো একটা বিষয় পেয়েছি, এটা একটু আমরা একটু দেখবো। এখানে এই গাণিতিক সমস্যা জাস্ট আগেরটার মতোই, শুধু এখানে যেটা হচ্ছে যে 25 সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যেতে বলেছে। তাহলে কি পরিমাণ ক্লাস যোগ করতে হবে। তো এইখানে মনে হচ্ছে যে একটা শর্টকাট তোমাদের একটা দিয়ে দিই, একটা শর্টকাট কিন্তু আছে, সুপার শর্টকাট। তো সুপার শর্টকাটটা একটু বলি, সেটা হচ্ছে এরকম যে ক্লাসের পরিমাণ অথবা দ্রবীভূত পদার্থের পরিমাণ বা তোমার এখানে যেমনটা বলছে যে কি পরিমাণ দ্রব্য যোগ করতে হবে, অথবা যোগকৃত দ্রব্যের পরিমাণ, যোগকৃত দ্রব্যের পরিমাণ, ঠিক আছে, সমান হচ্ছে এই জিনিসটা লেখা যায়। সেটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই মড মান নিতে হবে, আর 100 প্লাস হচ্ছে এক্স, আর ইন্টু হচ্ছে ভি। তো যেহেতু একটু শর্টকাট, নিশ্চয়ই তাহলে একটা পরিচয় তো একটা দিতে হবে, তাই না? পরিচয় না দিলে বোঝা যাবে না কোনটা কি। তো পরিচয় যদি একটু দেই, তাহলে এখানে একটু দেখো, এখানে মূল চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে এই যে এক্সটা, এখানে এখানে আমরা যেটা করব, এক্স হচ্ছে যে তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণ দেওয়া থাকবে, সম্পৃক্ত দ্রবণ দেওয়া থাকবে
সেই তাপমাত্রায় দ্রাব্যতা, সেই তাপমাত্রায় দ্রাব্যতা, সেই তাপমাত্রায় দ্রাব্যতা। যেমনটা দেখো এখানে 25°C তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, তার মানে এখানে যে দুইটা দ্রাব্যতা আছে, একটা 15 একটা 45, তাহলে এখানে কোনটা নেবো? 25°C তাপমাত্রা যে দ্রাব্যতা 15 আছে সেটা আমাদেরকে নিতে হবে। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আচ্ছা, আর ওয়াই এর কথাটা একটু বলি। ওয়াই হচ্ছে আর একটা তাপমাত্রা, আর ওয়াইও একটা দ্রাব্যতা, অপর দ্রাব্যতা। হ্যাঁ, অপর দ্রাব্যতা লিখে দিই, শুধু সংক্ষিপ্ত করলাম অপর দ্রাব্যতা। শুধু এক্সটা বুঝতে পারতে হবে, কারণ এক্সটা আবার 100 এর সাথে যোগ আছে, তো এখানে একটা ঘটনা। তাহলে এক্সটা হচ্ছে যে তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণ দেওয়া থাকবে সেই তাপমাত্রায় দ্রাব্যতাটা হচ্ছে এক্স, আর ওয়াই হচ্ছে অপর দ্রাব্যতা, আর ভি হচ্ছে দ্রবণের আয়তন, দ্রবণের মূলত পরিমাণ। এখানে আয়তন পাবো না, কেন পাবো না? এখানে ভর এককে দেওয়া থাকবে, ঠিক আছে, দ্রবণের পরিমাণ। তাহলে এই অনুযায়ী যদি আমরা এই গাণিতিক সমস্যা যদি সমাধান করি, তাহলে এখানে কি হচ্ছে? যোগকৃত দ্রব্যের পরিমাণ। তাহলে আমাদের এইটা যোগকৃত দ্রব্যটা সমান আমরা লিখতে পারবো এখানে এক্স মাইনাস ওয়াই। এক্স হচ্ছে 15, ওয়াই হচ্ছে 45, তাহলে হচ্ছে 15 মাইনাস হচ্ছে 45। নেগেটিভ মান তো নেওয়া যাবে না, এই জন্য মোট মানটা দেওয়া হয়েছে। আর 100 এর সাথে 45 যোগ হবে না 15 যোগ হবে? বলছে 25°C তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণ, তাহলে 25°C তাপমাত্রার দ্রাব্যতাটা আছে কত? 15, সেটা যোগ করতে হবে। এইটা হচ্ছে 15, আর এইটা হচ্ছে দ্রবণের আয়তন হচ্ছে 50। তাহলে এখন যদি আমরা ছোট্ট একটা হিসাব নিকাশ করে ফেলি, তাহলে কতটুকু হচ্ছে? এখানে হচ্ছে 15 থেকে 50 বাদ হচ্ছে 30, 30 গুণন হচ্ছে 50 আর ভাগ হচ্ছে 115, মানে হচ্ছে 13.04, 13.04। আমরা যে এতক্ষণ যে ডিটেল যে করলাম সেগুলো কি মিললো কিনা একটু চেক করে দেখা যায়। সেটা হচ্ছে যেমনটা মনে করো যে এই গাণিতিক সমস্যাটা যদি বলি, চেক করব কি কালার দিয়ে? লাল কালার দিয়ে একটু চেক করে দেখি। সেটা হচ্ছে যে 150°C তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, 50°C তাপমাত্রায় দ্রাব্যতা কত? দ্রাব্যতা হচ্ছে 60, তাহলে ডিফারেন্স হচ্ছে 40, 40 থেকে 60 বিয়োগ হচ্ছে 20, গুণন হচ্ছে ওখানে আয়তনটা হচ্ছে 100, আর ভাগ করতে হবে কত দিয়ে? 50°C 60, তাহলে 160 দিয়ে ভাগ করতে হবে, 160 দিয়ে ভাগ করতে হবে 12.5। তার মানে ঠিকই আছে 12.5। বা সামনের যে গাণিতিক সমস্যাটা ছিল এখানে যদি আমরা করি, তার ডিফারেন্স হচ্ছে 25 থেকে 50, 25 গুণন হচ্ছে তোমার 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, সেটা হচ্ছে 20, আর ভাগ করতে হচ্ছে 75°C তাপমাত্রার যে দ্রাব্যতা ছিল 50, সেটা হচ্ছে 100 যোগ 50 মানে হচ্ছে 150, সমান হচ্ছে 3.33। তো এই আর কি মোটামুটি হিসেব নিকেশ গুলো, এগুলো তোমরা করবে, সবগুলো হিসাব মিলে যাবে। এই 12 নম্বর সমস্যাটা খুবই ইন্টারেস্টিং, এইটা যদি করতে পারো এটা একটা কমন ব্যাপার, এটা করতে পারলে হবে। আর এই যে 50 গ্রাম পার লিটার আর মিলিগ্রাম পার লিটার, এরকম একটা অঙ্কটা সমাধান করে দিতে চাচ্ছি। এটা একটু শর্টকাটটা একটু দেখালাম, শর্টকাটটা কিন্তু এমসিকিউ তোমার প্রয়োগ করতে পারো, তবে ডিটেলসে লিখতে হবে আর কি। এই শর্টকাটটা আসলে যে এখান থেকে আসছে, যেমন x মাইনাস ওয়াই ইন্টু ভি ডিভাইড বাই 100 প্লাস এক্স গ্রাম। এখানে কিন্তু হিসাব কিন্তু করা যায় যে 25°C এবং 75°C তাপমাত্রা একটা লবণের দ্রাব্যতা যদি এক্স এবং ওয়াই হয়, আর 75°C তাপমাত্রার ভি গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যদি আমরা এততে করে শীতলীকরণ করি, তাহলে প্রাপ্ত গ্লাসের পরিমাণ কত? 75°C তাপমাত্রার দ্রাব্যতা কত ছিল? এটা ছিল হচ্ছে ওয়াই। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এখানে ওয়াই হবে, এক্স এবং ওয়াই 25 এবং 75, আর এখানে 75°C, তাহলে এটা হচ্ছে ওয়াই হবে। 100 প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে ভি। আচ্ছা, কি পরিমাণ দ্রব্য প্রয়োজন সম্পৃক্ত করতে? এরকম একটা প্রবলেম মনে হয় আমরা একটু আগে দেখলাম, যে 25°C 25 গ্রাম 35 গ্রাম কোনো অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 10 গ্রাম অবশেষ হিসেবে পাওয়া গেল। আচ্ছা, এটা আমরা একটু দেখি। সম্ভবত আরো কি অনেক গাণিতিক সমস্যা আছে, তো অনেকগুলো আছে। তো যাই হোক, তোমরা এইটা একটু নিজেরাই করবা। এই গাণিতিক সমস্যাটা হবে এই গাণিতিক সমস্যাটার মতো। এটা হচ্ছে তোমার কোনটার মতো হবে? এই যে এইটার মতো হবে। দেবতা এত অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত অবস্থায় নিয়ে গেছে।
তো এইখানে সম্ভবত এই গাণিতিক সমস্যার জন্য দেওয়াই ছিল, এই যে এখানে আছে এই সমস্যা ছিল 25 গ্রাম সরষের মধ্যে 10 গ্রাম বসাতে পাওয়া গেল 4.47 গ্রাম। এটা হচ্ছে এই গাণিতিক সমস্যাটার অনুরূপ, ঠিক আছে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে বলেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 120 গ্রাম কোনো অসম্পৃক্ত দ্রবণে 15 গ্রাম পরিমাণ দ্রবীভূত করলে কিংবা 20 গ্রাম পরিমাণ দ্রাবককে বাষ্পীভূত করলে একটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। তো এইটা আমরা একটা ছবি একটু আর্ট করার একটা চেষ্টা করি। মনে করা যাক যে এইটা একটা হচ্ছে আমাদের পাত্র, ঠিক আছে। এই পাত্রের মধ্যে কি আছে, এই পাত্রের মধ্যে 120 গ্রাম পরিমাণ একটা দ্রবণ আছে, 120 গ্রাম একটা অসম্পৃক্ত দ্রবণ আছে। ভালো কথা। তো যেহেতু এখানে একটা অসম্পৃক্ত দ্রবণ আছে, এর পরিমাণটা হচ্ছে 120 গ্রাম। মনে করা যায় এটা একটা দ্রবণ, এটা একটা দ্রবণ, এর পরিমাণটা হচ্ছে 120 গ্রাম। এখন এই অসম্পৃক্ত দ্রবণটাকে দুই ভাবে সম্পৃক্ত করার উপায় বলে দিয়েছে। কি কি? একটা হচ্ছে তুমি যদি 15 গ্রাম দ্রব্য যোগ করো, মানে এখানে যদি 15 গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করা হয়, অথবা যদি 20 গ্রাম পরিমাণ দ্রাবককে বাষ্পীভূত করা হয়, বা এখান থেকে 20 গ্রাম পরিমাণ দ্রাবক, এটা কিন্তু দ্রাবক, একে যদি বাষ্পীভূত করা হয়, তাহলে তখন এই যে অসম্পৃক্ত দ্রবণটা যে ছিল, অসম্পৃক্ত যে দ্রবণটা ছিল এইটা তখন সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। তাহলে প্রশ্নটাতে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 120 গ্রাম পরিমাণ একটা অসম্পৃক্ত দ্রবণ আছে, এখানে তুমি 15 গ্রাম দ্রবণ যোগ করলে অথবা এখান থেকে 20 গ্রাম পরিমাণ দ্রাবককে বাষ্পীভূত করে উড়াই দিলে, তখন এই অসম্পৃক্ত দ্রবণটা অসম্পৃক্ত অবস্থা থেকে সম্পৃক্ত অবস্থায় চলে আসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে তোমার দ্রবটা আছে, এই দ্রবণের মধ্যে যে দ্রবটা আছে এর দ্রাব্যতা কত হবে ওইটা বের করতে বলছে। প্রশ্ন হচ্ছে যে দ্রাব্যতা কত। তো আমরা প্রথমে একটা কাজ করে নেই, যে মনে করি যে ধরি এই যে দ্রবণটা যে আছে 120 গ্রামের যে একটা অসম্পৃক্ত দ্রবণ আছে, এখানে ধরি যে আমাদের দ্রব্যের পরিমাণ হচ্ছে এক্স, দ্রব্যের পরিমাণ সে এক্স গ্রাম। তাহলে দ্রব্যের পরিমাণ যদি এক্স গ্রাম হয়, তাহলে এই দ্রবণটাতে দ্রাবকও আছে, তাহলে অতএব আমরা বলতে পারবো যে দ্রাবকের পরিমাণ কতটুকু হবে। দ্রাবকের পরিমাণ তাহলে হবে 120 থেকে, এই দ্রবণটা থেকে যদি আমরা দ্রব্যের পরিমাণ বাদ দেই তাহলে যত হবে সেটা হচ্ছে এত গ্রাম। তো এই হচ্ছে প্রাথমিক অবস্থায়, এটাকে একটা ডিভাইডার দিয়ে রাখি, আর একটা ডিভাইডার মনে করা যাক যে এখানে দিয়ে রাখি। তাহলে আমরা যে এখানে ধরলাম যে দ্রব্যের পরিমাণটা হচ্ছে x গ্রাম, তাহলে 120 গ্রাম দ্রবণের মধ্যে দ্রাবকের পরিমাণটা হচ্ছে 120 মাইনাস x। এখন প্রথম যে উপায়টা বলছে সেই উপায়টা আমরা একটু দেখি। প্রথম উপায় মানে সম্পৃক্ত করা প্রথম উপায়, এই উপায়ে কি করছে, 15 গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করছে। তাহলে প্রথম উপায়ে দ্রব্য হচ্ছে দ্রব্য বা দ্রব্যের পরিমাণ, প্রথম উপায়ে দ্রব্যের পরিমাণ এইটা হচ্ছে, আগে এইখানে পাত্রের মধ্যে দ্রব্য ছিল এক্স গ্রাম, আর নতুন করে যোগ করছে 15 গ্রাম। দ্রব্যের পরিমাণ হচ্ছে যে এক্স প্লাস হচ্ছে 15 এত গ্রাম, আর দ্রাবক হচ্ছে কতটুকু, দ্রাবকের পরিমাণটা হচ্ছে, দ্রাবক ওখানে ছিল 120 মাইনাস এক্স, দ্রাবকের পরিমাণ হচ্ছে 120 মাইনাস এক্স গ্রাম। তাহলে এই অবস্থায় যদি আমরা দ্রাব্যতার হিসেবে যদি এখানে করতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে 120 মাইনাস এক্স এত গ্রাম দ্রাবকে দ্রব্যের পরিমাণ,
বা দ্রব আছে কতটুকু দ্রব আছে? দ্রব আছে x প্লাস হচ্ছে 15 গ্রাম। তাহলে 1 গ্রাম পরিমাণ দ্রাবকের মধ্যে দ্রব থাকবে x প্লাস 15 ডিভাইড বাই হচ্ছে 120 মাইনাস হচ্ছে x। আর যেহেতু আমরা দ্রাব্যতা নির্ণয় করবো, তাহলে আমাদের প্রতি 100 গ্রাম হিসেবটা করতে হবে। তাহলে 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব থাকবে x প্লাস 15 ইন্টু হচ্ছে 100 আর ডিভাইড বাই হচ্ছে 120 মাইনাস হচ্ছে x। এইটা তাহলে এই অনুযায়ী আমরা বলতে পারি যে প্রথম উপায়ে আমাদের দ্রাব্যতাকে যদি আমরা S1 বলি, তাহলে S1 সমান লেখা যাচ্ছে যে x প্লাস হচ্ছে 15 আর ইন্টু হচ্ছে 100 আর নিচে হচ্ছে 120 মাইনাস হচ্ছে x। এটা হচ্ছে প্রথম উপায়ের দ্রাব্যতা। তো আমাদেরকে x এর মান বের করতে হবে। তো আমাদের আর একটা উপায় আছে। এই উপায় অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে এখানে কি করতে হয়, যে 20 গ্রাম পরিমাণ দ্রাবককে বাষ্পীভূত করে দিতে হয়। তাহলে দ্বিতীয় উপায় আমাদের দ্রবের পরিমাণ কতটুকু হবে? আমি একটু সংক্ষেপে লিখি। দ্রব তো আগেই দেওয়া ছিল x গ্রাম, আর দ্রাবক কতটুকু হবে? দ্বিতীয় উপায়ে দ্রাবক হবে, আগের দ্রাবক ছিল 120 মাইনাস x, সেখান থেকে আবার 20 গ্রামকে বাষ্পীভূত করে দিছে। তাহলে হচ্ছে 120 মাইনাস x মাইনাস হচ্ছে 20 এত গ্রাম, মানে আমরা বলতে পারি এখানে হচ্ছে 100 মাইনাস হচ্ছে x গ্রাম। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় উপায়ে দ্রব এবং দ্রাবকের পরিমাণ। এখন এখানে যদি আমরা এইভাবে যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারবো যে এখানে দ্রাবক হচ্ছে 100 মাইনাস x গ্রাম, তাহলে আমরা বলতে পারবো যে 100 মাইনাস x গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণ বা দ্রব আছে কতটুকু? দ্রব আছে আমাদের x গ্রাম। তাহলে 1 গ্রাম পরিমাণ দ্রাবকে দ্রব থাকবে x বাই হচ্ছে 100 মাইনাস x এত গ্রাম, আর 100 গ্রাম পরিমাণ দ্রাবকে দ্রব থাকবে, তাহলে x ইন্টু হচ্ছে 100 আর ডিভাইড হচ্ছে 100 মাইনাস হচ্ছে x। তো এটা হচ্ছে আমাদের S2। তাহলে অতএব S2টাকে যদি আমরা বলি, তাহলে বলতে পারবো এটা হচ্ছে আমাদের 100s বাই হচ্ছে 100 মাইনাস হচ্ছে x। তো মনে করা যাক যে এটা হচ্ছে 1 নাম্বার আর এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এখন একটা বিষয় হচ্ছে যে একটা দ্রব্যের তো একটাই দ্রাব্যতা থাকে, যেহেতু তাপমাত্রা পরিবর্তন করা হয় নাই, তাহলে দ্রাব্যতা একটাই থাকবে। তার মানে এই S1 যা হবে S2 ও তাই হবে। তাহলে এখন শর্ত মতে আমরা যে কথাটা বলতে পারবো, যে আমাদের হচ্ছে যে S1 সমান আমাদেরকে S2 হতে হবে। আচ্ছা, এখন S1 সমান যদি S2 হয়, তাহলে এখন আমরা S1 এবং S2 এর মান যদি বসিয়ে দেই, তাহলে আমরা এভাবে একটা ছোট্ট একটা হিসাব নিকাশ করে ফেলতে পারবো। এটা একটু হলুদ কালি দিয়েই করি। সেটা হচ্ছে যে S1 এর মানটা হচ্ছে যে x প্লাস হচ্ছে 15 আর ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে 120 মাইনাস হচ্ছে x ইজ ইকুয়াল, এ পাশে কত হচ্ছে? উপরে হচ্ছে x ইন্টু হচ্ছে 100, যেহেতু 100টাকে আলাদা করে দেখতেছি ওই জন্য একটু আলাদা করে লিখলাম আর কি, x। বা এখানে আমরা লিখতে পারবো, একটা বিষয় খেয়াল করে দেখো, এই 100 যদি বাদ দিয়ে দেই, তাহলে বাকি কি থাকে? আর বাকি থাকতেছে 100 মাইনাস x আর x প্লাস 15। এটার সাথে গুণ হচ্ছে 100 মাইনাস x, আর এপাশে হচ্ছে x ইন্টু হচ্ছে 120 মাইনাস হচ্ছে x। বা আমরা যদি এখন এখানে একটু গুণ করে নেই, তাহলে আমরা এখানে পাবো যে 100x প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 15 দিয়ে 100 গুণ করলে হচ্ছে 1500,
1500 আর প্লাস মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে 15x আর এপাশে হবে 120x মাইনাস হচ্ছে x স্কয়ার। এখানে আর একটা কাজ করা যায় যে এই যে এখানে মাইনাস এক্স স্কয়ার এবং মাইনাস এক্স স্কয়ারটাকে বাদ দিয়ে দেওয়া যায়, দিলে আর বাকি কি থাকে, এখান থেকে 100x মাইনাস হচ্ছে 15x আর এপাশে হচ্ছে তাহলে কত, মোটামুটি এরকম হচ্ছে যে 115x 85x 120x থেকে 85x বাদ দিলে এখানে হচ্ছে, বা আমরা দেখবো মাইনাস 35x ইকুয়াল হচ্ছে মাইনাস 1500। উভয় পাশ থেকে মাইনাস বাদ দিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা বলতে পারবো যে কথাটা সেটা হচ্ছে এরকম যে অতএব x ইকুয়াল হচ্ছে 1500 কে 35 দ্বারা ভাগ করতে হবে, 1500 ভাগ হচ্ছে 35, 1535 দেওয়া হলে 42.85, 42.87। আচ্ছা, এত এইটা হচ্ছে x এর মান। এখন এই যে x এর যে মানটা আমরা পেলাম, এখান থেকেই বলা যায় যে অতএব x ইকুয়াল হচ্ছে 42.857। এই x এর মান এখন আমরা S1 কিংবা S2 যে কোনো একটাতে বসালে কিন্তু আমরা দ্রাব্যতাটা পেয়ে যাব। তো আমাদের যেহেতু S2টা ছোট, আমরা এই S2টাতেই বসাতে চাচ্ছি। S2টা ছোট হওয়ার কারণে এখানেই বসাই দেই যদি, তাহলে এখন আমরা লিখতে পারবো S2 সমান হচ্ছে, অতএব S2 সমান আমরা লিখতে পারবো 100 গুণন x, তার মানে হচ্ছে 42 কে এটাকে গুণ করতে হবে আমাদের 100 দ্বারা। আমি একবার একটু লিখতেছি, 4285, 4285 আর 100 থেকে এটা বাদ দিতে হবে, 100 মাইনাস হচ্ছে 42.857 তাহলে 57.143। তাহলে এখন এই 4285 এইটাকে ভাগ যদি করি এখন আনসার দিয়ে, তাহলে 74.98, দ্যাট ইজ 75 এর মতো বের হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে মূলত তার দ্রাব্যতা। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে প্রশ্নটাকে বুঝতে হবে। প্রশ্নে বলছে যে 120 গ্রাম একটা অসম্পৃক্ত দ্রবণ ছিল, এইটাকে দুই ভাবে সম্পৃক্ত করা যায়, হয় তুমি 15 গ্রাম পরিমাণ দ্রব্য এখানে যোগ করো, নতুবা এখান থেকে 20 গ্রাম পরিমাণ দ্রাবককে তুমি অপসারণ করে দাও। তো এখানে যেহেতু শুধু দ্রবণটা দেওয়া আছে, দ্রব্য এবং দ্রাবকের পরিমাণ দেয়া নাই, তাই আমরা ধরে নিলাম যে দ্রব্যের পরিমাণটা আছে x গ্রাম। তাহলে এখানে দ্রব্য যদি থাকে x গ্রাম, তাহলে দ্রাবক আছে বাকিটা, অর্থাৎ 120 মাইনাস x গ্রাম হচ্ছে দ্রাবকের পরিমাণ। এটা কখন, যখন অসম্পৃক্ত থাকে তখন দ্রব্য এবং দ্রাবকের পরিমাণ এটা। এখন দুই ভাবে সম্পৃক্ত করা যায়, তার মধ্যে প্রথম উপায়ে কি করতে হয়, 15 গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করতে হয়। তাহলে আগের দ্রব্য ছিল x গ্রাম আর তার সাথে নতুন করে 15 গ্রাম যোগ করতে হয়, ফলে পরিমাণটা হচ্ছে এটা দ্রাবকের পরিমাণ। এভাবে করে আমরা প্রতি 100 গ্রাম দ্রাবকে কি পরিমাণ দ্রব্য থাকে সেটাকে আমরা দ্রাব্যতা বলি, ফলে এখানে আমরা একটা দ্রাব্যতা পাইলাম। তো আশা করি তোমার সমস্যাটা বুঝতে পারছো। এখন আমরা আর একটা সমস্যা একটু দেখি। এই সমস্যাটা ইন্টারেস্টিং। এখানে একটা বিষয় হচ্ছে যে এটা খুয়েটে এসেছিল 19-20-এ। গ্লুকোজ একটা তাপহারী দ্রব্য, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে দ্রাব্যতা হচ্ছে 45.5, অর্থাৎ প্রতি 100 গ্রাম পানিতে 45.5 গ্রাম পরিমাণ দ্রব্য থাকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই তাপমাত্রায় গ্লুকোজের দ্রব্যের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এত। এই অবস্থায় গ্লুকোজের এত মিলি সম্পৃক্ত দ্রবণকে, আচ্ছা তো আমরা একটু লিখি। মনে করা যাক যে এখানে একটা পাত্র আছে, এই যে পাত্রটা যে আছে এই পাত্রের মধ্যে সে 250 মিলি পরিমাণ একটা দ্রবণ আছে। এটা কিন্তু দ্রবণ, কিরকম দ্রবণ, দ্রবণটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ আছে। তাহলে এই যে এখানে 200 মিলি যে সম্পৃক্ত দ্রবণ আছে, এই দ্রবণটাতে আমাদের প্রথম কাজ হবে যে এখানে দ্রব্য কতটুকু এবং দ্রাবক কতটুকু সেইটাকে বের করা। দ্রাবক কতটুকু হবে আর দ্রব্য কতটুকু হবে সেটা বের করব। এখন সেইটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, সেইটা করার জন্য আমাদেরকে এই যে দ্রাব্যতা যে আছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটার হেল্প নিতে হবে। এটা কোন টেম্পারেচারে, এইটা মনে করা যাক যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণটাতে
দ্রাবক এবং দ্রব কতটুকু আছে সেটা আমরা বের করব। তাহলে ওরা বলছে যে দ্রাব্যতা হচ্ছে 45.5। এর অর্থ হচ্ছে যে 100 গ্রাম দ্রাবক, এইটার মধ্যে তুমি যদি 45.5 গ্রাম পরিমাণ তুমি যদি দ্রব যোগ করো তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে। সেই দ্রবণটার পরিমাণ কত হচ্ছে 145.5 গ্রাম হচ্ছে। তো আমরা এই সম্পৃক্ত দ্রবণ নিলাম কেন? কারণ আমাদের এখানে একটা সম্পৃক্ত দ্রবণ আছে, এত একটা সম্পৃক্ত দ্রবণ, তাহলে 250 মিলি সম্পৃক্ত দ্রবণ। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা এই 250 মিলি সম্পৃক্ত দ্রবণে এখান থেকে আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমরা বলতে পারতাম যে 145.5 গ্রাম সম্পৃক্ত দ্রবণের দ্রব্য থাকে 45.5 গ্রাম, তাহলে 1 গ্রামে কত থাকে আর 250 গ্রামে কত থাকে যদি থাকতো তাহলে কিন্তু আমরা বের করতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে এখানে দ্রবণের পরিমাণটা দিচ্ছে মিলিলিটার এককে, যার ফলে এই মিলিলিটারটাকে আমাদেরকে গ্রামে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই মিলিটাকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে আমরা কি করব? আমরা জানি যে ডি ইকুয়াল আমরা এম ভাগ ভি, এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমাদের এম ইজ ইকুয়াল ডি ইন্টু ভি, এই সূত্র প্রয়োগ করতে আমরা পারি। তো এই সূত্র প্রয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে ডেনসিটি গুরুত্বটা হচ্ছে 0.95, হ্যাঁ 0.95, এইটাকে আমাদের গুণ করতে হচ্ছে, আয়তন হচ্ছে 250 মিলি, করলে মানটা আসতেছে 250 গুণন হচ্ছে 0.95, 237.5, 237.5 গ্রাম। তার মানে এখানে 250 মিলি সম্পৃক্ত দ্রবণ থাকা আর 237.5 গ্রাম দ্রবণ হওয়া একই কথা, এত গ্রাম দ্রবণ একই কথা। তো এইটাকে আসলে কেন করলাম? এইটা এই জন্য করতেছি, আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে 145 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু 135.5 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আমার দ্রব্য থাকে এইটা, কিন্তু সমস্যা হচ্ছিল এখানে এইটা ছিল 250 মিলি, তো 250 মিলিকে এখন আমি গ্রামে কনভার্ট করে নিলাম, তাহলে এখন আমি বলতে পারবো যে আমার 135 গ্রামে থাকে দ্রব্য এতটুক, তাহলে 237 দ্রব্য থাকবে কতটুক সেটা পাবো। আর এইভাবে আমি এখানে দ্রাবক এবং দ্রবের পরিমাণটা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, তাহলে যদি দ্রব এবং দ্রাবকের পরিমাণ এখন বের করতে চাই, আমরা এইভাবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে বলা যায় যে 145.5 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, কখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু সম্পৃক্ত দ্রবণ এ দ্রবের পরিমাণ বা দ্রব থাকে কতটুকু দ্রব থাকে, এই পরিমাণ দ্রব থাকে 45.5 গ্রাম, 45.5 গ্রাম। তাহলে 1 গ্রাম পরিমাণ সম্পৃক্ত দ্রবণ এ দ্রবের পরিমাণ কতটুকু হবে? 45.5 ডিভাইড বাই হচ্ছে 145.5। আর এই যে এখানে আমাদের এই পরিমাণ যে দ্রবণ আছে 237.5 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণটা হচ্ছে 45.5 ইন্টু হচ্ছে 237.5 ভাগ হচ্ছে 145.5 সমান গুণন 45.5 ভাগ 145.5, 74.27, 74.27। ভালো কথা, এত গ্রাম হচ্ছে কিন্তু দ্রব। তার মানে হচ্ছে যে এইখানে যে 237.5 গ্রাম যে দ্রবণ ছিল, ওই দ্রবণের মধ্যে দ্রবের যে পরিমাণটা, এইখানে দ্রব হচ্ছে 74.27 গ্রাম হচ্ছে দ্রব। তাহলে এখন এই দ্রাবকটা কতটুকু হবে? আমরা যদি এখন 237.5 থেকে 237.5 গ্রাম থেকে যদি আমরা 74.27 গ্রাম বাদ দিলে আমাদের দ্রাবক হবে মাইনাস হচ্ছে
237.5 গ্রাম, তাহলে আমাদের হচ্ছে 163.23, 163 পয়েন্ট হচ্ছে 23 গ্রাম। এইটা হচ্ছে আমাদের দ্রাবক আর এইটা হচ্ছে আমাদের দ্রব। তো এ পর্যন্ত আমরা যে কাজটা করলাম আমরা কিচ্ছু করি নাই, শুধু এই যে 250 মিনিট সম্পৃক্ত দ্রবণে কি পরিমাণ দ্রব আছে আর কি পরিমাণ দ্রাবক আছে এইটাই আমরা বের করলাম। তো এইটা বের করতে যে আমাদেরকে অনেক কিছু করতে হলো, তার কারণটা হচ্ছে আমাদের এখানে দ্রাব্যতার হেল্প নিতে হলো। দ্রাব্যতার হেল্প এই জন্য নিতে হয়েছে যে কারণ আমরা দেখেছি যে 145.5 গ্রাম সম্পৃক্ত দ্রবণের দ্রব্যের পরিমাণটা আমরা জানা, তাহলে 237 গ্রামে কতটুকু দ্রব্য থাকবে বা কতটুকু দ্রাবক থাকবে এভাবে এখন বের করা যাবে। এখন পরের কথাটাতে আসি। পরে বলছে যে এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার শীতল করলে কোথা থেকে 100 থেকে 10-এ আসছে, তার মানে আগে 100 ছিল, আগে 100 ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখান থেকে এসছে 10 ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় আমরা যদি একটু বলি তাহলে বলতে পারবো যে 100 ডিগ্রি সেলসিয়াস দ্রব্য ছিল কতটুকু, দ্রব্য ছিল 74 পয়েন্ট হচ্ছে 27 গ্রাম, আর দ্রাবক কতটুকু ছিল, আমি কিন্তু অঙ্ক করানোর চেয়ে অঙ্কের স্টেপগুলো কেন হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছি। সুতরাং তোমাদের এই স্টেপগুলো যদি বোঝো তাহলে যে কোনো রকমের প্রবলেম দিলে তোমরা কিন্তু এগুলো সলভ করতে পারবা। আর দ্রাবক ছিল 163 পয়েন্ট হচ্ছে 23। আচ্ছা, এখন ওরা বলছে যে তাপমাত্রা কমায় যখন 10 ডিগ্রি সেলসিয়াস যখন করা হয়েছে তখন এইখান থেকে কতটুকু 11.5 গ্রাম গ্লুকোজ অধক্ষিপ্ত হয়েছে, 11.5 গ্রাম পরিমাণ গ্লুকোজ অধক্ষিপ্ত হয়েছে। তাহলে এই যে 11.5 গ্রাম গ্লুকোজ যে অধক্ষিপ্ত হলো, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন দ্রবণের মধ্যে, মানে এই দ্রবণটার মধ্যে কতটুকু গ্লুকোজ আছে সেটা আমরা পাবো না। তাহলে আমরা যদি 74.27 এইটা থেকে বাদ দেই 11.5, তাহলে আমরা 62.77 এই গ্রাম পরিমাণ দ্রব্য কিন্তু এখন আমরা পাবো। এখন একটা বিষয় খেয়াল করো, যদি আমাদের পাত্রটা যদি এরকম হতো, সে এইটা পাত্র, তাহলে এই পাত্রের মধ্যে যদি তাপমাত্রা যদি মনে করেন 10 ডিগ্রি সেলসিয়াস হয় এবার, তাহলে এইখানে এবার গ্লুকোজ আছে 62.77 গ্রাম, এইটা হচ্ছে আমাদের দ্রব্য। আর দ্রাবক কিন্তু আগেও যেটা ছিল পরেও সেটাই আছে, অর্থাৎ 163.23 এত গ্রাম পরিমাণ দ্রাবক আছে। তাহলে বলছে যে এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে দ্রাব্যতা কত। তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে 163.23 গ্রাম দ্রাবকের মধ্যে এবার দ্রব্য আছে 62.77 গ্রাম, তাহলে 1 গ্রামে কত থাকবে, আর প্রতি 100 গ্রামে যদি আমরা হিসেব করি তাহলে আমরা দ্রাব্যতাটা পেয়ে যাব। তাহলে এইভাবে একটু কথা বলা যায়, যেভাবে লেখা আছে তাতে আমরা দেখতেছি যে 163.23 এত গ্রাম দ্রাবকে দ্রব্য থাকে। দ্রব্য কতটুকু থাকে, দ্রব্য থাকে এই পরিমাণ, হ্যাঁ, অর্থাৎ 62.77 গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকবে 62.77 বাই হচ্ছে 163.23 এত গ্রাম, আর 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকবে 62.77 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে 163.23 সমান কত হচ্ছে 62.77 গুণন হচ্ছে 100 আর ভাগ হচ্ছে 163.23 হচ্ছে 38.45। এই যে প্রতি 100 গ্রাম দ্রাবক 38.45 থাকতেছে, তাহলে অতএব তাহলে দ্রাব্যতাটাই কিন্তু হচ্ছে তাই। তাহলে দ্রাব্যতা হচ্ছে কতটুকু, 38.45। তো এখানে একটা বিষয় একটা বলে রাখা ভালো, যে এই যে এখানে যখন তাপমাত্রা কমায় যখন 10 ডিগ্রি সেলসিয়াস যখন করা হলো, তখন এই যে 62.77 গ্রাম দ্রবের মধ্যে যে 163.23 গ্রাম যে দ্রাবক থাকলো, তখন এই যে দ্রবণটা যে উৎপন্ন হবে এই দ্রবণটা কি সম্পৃক্ত দ্রবণ, দ্রবণটা কি সম্পৃক্ত দ্রবণ কিনা। অ্যান্সার হচ্ছে অবশ্যই এটা একটা সম্পৃক্ত দ্রবণ। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম যে অতিপৃক্ত দ্রবণ একটা সম্পৃক্ত দ্রবণ, হ্যাঁ,
তারপর কি বলেছিলাম যে বিশেষ ব্যবস্থা যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে অতিরিক্ত যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে সেটা নিচে তলানি হিসেবে পড়ে। এখানে যে 10 গ্রাম যে ছিল, 11.5 গ্রাম যে ছিল, এটা তলানি হিসেবে পড়লো। পড়ার পরও বলছিলাম এর সময় এই তলানি হিসেবে পড়ার পর এর উপরে যে দ্রবণটা থাকবে সেই দ্রবণটাও কিন্তু সম্পৃক্ত দ্রবণ। তার মানে এখানে 163.23 গ্রাম দ্রাবকের মধ্যে 62.77 গ্রাম পরিমাণ দ্রবক যে ছিল, এই পরিমাণ দ্রবণ থাকার কারণে এই দ্রবণটা কিন্তু সম্পৃক্ত অবস্থায় ছিল। তাহলে অতিরিক্ত দ্রবণ একটা সম্পৃক্ত দ্রবণ। যখন বিশেষ ব্যবস্থা প্রত্যাহার করা হয় তখন অতিরিক্ত যে পরিমাণ দ্রব্য যোগ করা হয়েছে সেটা নিচে তলানি হিসেবে পড়ে যায়। পড়ার পরও যে উপরে যে দ্রবণটা থাকে সেই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হয়। তো সুতরাং এটা যদি সম্পৃক্ত দ্রবণ হয় তাহলে এই সম্পৃক্ত দ্রবণের 163.23 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকে 62.77 গ্রাম। তাহলে 1 গ্রামে কত থাকে আর 100 গ্রামে কত থাকে, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। তো আশা করি অঙ্কের স্টেপ গুলো বুঝছো। এখন যদি আমি অঙ্কের স্টেপ গুলো বলি যে কোনটার পর কোনটা লিখবো, এখানে তো লেখাগুলো একটু হিজিবিজি হলো বা এলোমেলো করে লেখা হয়েছে। তো আমি মূলত অঙ্কটার প্রত্যেকটা লাইনের সাথে আমাদের স্টেপ গুলো কেন আবর্তিত হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করেছি। তো আমরা যেটা কাজ করবো, আমরা এত ছবি হিজিবিজি করে দেবো না। আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা লিখবো যে দেওয়া আছে 100°C তাপমাত্রায় এই গ্লুকোজ দ্রবণ আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.95। সুতরাং 250 মিলি দ্রবণের ভর হচ্ছে এইটাকে আমরা নির্ণয় করবো। তাহলে এইটা নির্ণয় করা আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে এখানে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা, ভরটা নির্ণয় করা, হ্যাঁ, দ্রবণটার ভর নির্ণয় করা। তারপর আমরা দ্রাব্যতার এটা হেল্প নেবো। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, লিখে দিই ফার্স্ট স্টেপ এইটা। সেকেন্ড স্টেপ হচ্ছে দ্রাব্যতার এই বিষয়টাকে ব্যবহার করে এইখানে দ্রব্য এবং দ্রাবক পর্যন্ত নির্ণয় করা, এখানে দ্রব্য দ্রাবক নির্ণয় করা। আমরা এইভাবে দেখালাম দ্রাবক দ্রব্য এত। তারপর এইখানে যখন দ্রব্য যখন নির্ণয় হবে, এখন এদের লজিক ব্যবহার করা যে এই যে এত গ্রাম যে দ্রব্য ছিল 100°C তাপমাত্রা ছিল, এই পরিমাণ দ্রব্য আর এই পরিমাণ দ্রাবক, তাপমাত্রা কমায় যদি 10°C করা হয় তাহলে এখান থেকে 11.5 গ্রাম অধক্ষিপ্ত হয়, তখন এইটা হচ্ছে আমাদের 10°C তাপমাত্রা দ্রব্য এবং দ্রাবক। তো 10°C তাপমাত্রায় যেহেতু আমাদেরকে দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, তাহলে এততে কত আর 100তে কত করলে কিন্তু বের হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আর একটা সমস্যা একটু দেখি। এই সমস্যা মূলত বেসিক সমস্যা ছিল, তো এটা তোমরা বাসার কাজ করবে, এরকম জাতীয় সমস্যা আমরা পড়েছি।